সকলকে আমাদের নিয়মিত আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশনার প্রেজেন্টস ফ্রাইডে স্টারে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আজও আমি ফিরে এসেছি অবশ্যই একজন বিশেষ অতিথিকে সাথে নিয়ে, যার সাথে পুরোটা সময় আড্ডায় গল্পে আমাদের আজকের পুরো আয়োজনটি কাটবে। এবং আমার বিশ্বাস তার সাথে এই আড্ডা শোনার জন্য আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তারা ব্যাকুল আগ্রহে অপেক্ষা করছেন, কারণ বিশেষ অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি আসলে নিজে একটি প্রতিষ্ঠান। তিনি আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে অনেক কিছু দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে যার নামটি লেখা থাকবে স্বর্ণাক্ষরে, তিনি আর কেউ নন, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনেতা কাজী হায়াৎ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার? ভালো আছি, ভালো আছি বলেই তো স্টুডিওতে। আমি যদি একদম আপনার চলচ্চিত্র মানে প্রবেশের আগের গল্পটা জানতে চাই, যে কেন কাজী হায়াতের ইচ্ছে হলো যে আমি একজন পরিচালক হব, সেই সুপ্ত ইচ্ছেটা কবে থেকে হয়েছিল? আমি বহুবার বহু জায়গায় বলেছি। আমি ক্লাস 4-এ যখন পড়ি, আমার মামা সাথে আমি খুলনা গিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে খুলনা বেশি দূরে নয়। তো খুলনা গিয়ে মামা বলল চল সিনেমা দেখি। সিনেমা কি জিনিস জানতাম না। পিকচার প্যালেস সিনেমা হলে সাগরিকা, উত্তম কুমারের সাগরিকা সিনেমাটা দেখেছিলাম। সবকিছু দেখে, আয়োজন দেখে, লোকের সমাগম দেখে, সিনেমা দেখার সংস্কৃতি দেখে অভিভূত হলাম। ভেতরের সিনেমাটা দেখেও অভিভূত হলাম। এটা আনুমানিক কত সালের কথা? 1957 সালের কথা মনে হয়। আচ্ছা, তার মানে সেই সময়টাতেও চলচ্চিত্রই মানুষের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল। বড় মাধ্যম ছিল। মামাকে জিজ্ঞেস করেছিলাম, মামা আমি এর মধ্যে যেতে চাই। বাবা বলল কিসের মধ্যে? আমি সিনেমার মধ্যে, আমি ওদের মতো হব। মামা তখন নিরুৎসাহিত করেছিলেন। সেই যে নিরুৎসাহিত করাটা, সেটি আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে গিয়েছিল, হাতিয়ার এবং আগ্রহের কেন্দ্রবিন্দু, আগ্রহর সৃষ্টি করেছিল। সারা জীবন ওই আগ্রহটি, যতদিন না আমি সিনেমায় ঢুকতে পারলাম ততদিন পর্যন্ত আমার আগ্রহটি। কারণ বলেছিলেন উনি যে এটি হলো বড় লোক, জমিদার, রাজা বাদশাদের এগুলো করে, এগুলো আমাদের মতো সাধারণ মানুষদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য না। তো আমার জিদ হয়েছিল যে আমি তো সাধারণ মানুষই, দেখি না যায় কিনা প্রবেশ করা, এবং প্রবেশ করেছিলাম। এবং আপনাদের দোয়ায়, আশীর্বাদে, দর্শকদের ভালোবাসায় ভালোই তো হলো, দীর্ঘ জীবনটা ভালোই তো চলল। তার মানে সেই ছোটবেলার একটা স্বপ্ন, সেটাকে আপনি বাস্তবায়ন করেছেন। অনেকেই কিন্তু আসলে বড় হতে হতে দেখা যায় খেই হারিয়ে ফেলে, সে বাস্তবতা বা স্বপ্নের পথে সে হাঁটতে পারে না। সেই জায়গা থেকে কাজী হায়াৎ সম্পূর্ণ রকমের ভিন্ন প্রকৃতির মানুষ। তাহলে আমি জানতে চাই, এই যে দীর্ঘ একটা পথ আপনি হেঁটেছেন, আমি যতদূর জানি আপনি 1974 সালে প্রথম সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং তার পরবর্তীতে খুব বেশি দিন না, মাত্র 4-5 বছরের মধ্যেই কিন্তু একদম পুরোদস্তুর পরিচালক হিসেবে নিজের কাজ শুরু করেন। দি ফাদার একটি চলচ্চিত্র দিয়ে আপনার যাত্রা শুরু হয় এবং সর্বশেষ চলচ্চিত্র পর্যন্ত 50টি চলচ্চিত্র, 52টি ছবি চলছে, মানে 50-এর অধিক, 50টি মুক্তি পেয়েছে। আচ্ছা, দুটি এখনো পাইপলাইনে আছে। একটা হলো জয় বাংলা, সেটা মুক্তি পাবে, আর একটা হলো গ্রিন কার্ড। এটি একটা, এই চলচ্চিত্র সম্পর্কে একটু বলতে হয়, বিজ্ঞাপন না, মানুষকে জানানো এবং সবাইকে জানানোর জন্য বলতে হয় যে এটি একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এই যে আমাদের বিজ্ঞানের যে প্রযুক্তিগত উন্নতি হয়েছে, এই ডিজিটাল মাধ্যমের কারণেই
আমি বাংলাদেশে থেকে আমেরিকায় আমার ছেলের গল্প, ছেলেকে নিয়ে সম্পূর্ণ আমেরিকায় চিত্রায়িত ছবির পরিচালক হতে পেরেছি। এটা ইয়ের মাধ্যমে, এই ডিজিটাল মাধ্যমেই এটা আমি ধন্যবাদ দিতে চাই। আমার আসলে ইন্টারনেট আমাদেরকে এখন, আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, সারা বিশ্বে কিন্তু মানে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিয়েছে, সারা বিশ্বের সাথে কানেক্টেড হওয়ার সুযোগ করে দিয়েছে। এবং আমি ধন্যবাদ দিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। ওনার জন্যই আজকে আমি এখানে বসে আমেরিকায় নির্মিত ছবিকে ডাইরেকশন দিতে পেরেছি। আমরা চলচ্চিত্র নিয়ে ইনফ্যাক্ট গল্প করব, কিন্তু সেই সাথে আপনার জীবনের গল্পও শুনতে চাই। পরিচালক হিসেবে সার্থকতার গল্প আমরা শুনলাম, কিন্তু কাজী হায়াৎ একজন শক্তিমান অভিনেতা। আর প্রথম দিন যখন চলচ্চিত্র দেখলেন, চলচ্চিত্রের ভেতরে ঢুকতে চাইলেন, তারপরে কেন অভিনেতা না হয়ে পরিচালনায় আসা হলো? কেন অভিনেতা নন? এবং দেখতেও সুন্দর, সুদর্শন, কেন নায়ক হওয়ার ইচ্ছে জাগেনি? এটা রাজ্জাক সাহেব বলেছিলেন। রাজ্জাক সাহেবের একটা ছবিতে অভিনয় করছিলাম যখন, তখন তিনি ফার্স্ট শটটি দেখে বলেছিলেন, এই মিয়া, যৌবনটা ক্যামেরার পেছনে কাটালেন কেন? সামনে কাটালে তো ভালো করতেন, আমাদের চাইতেও ভালো করতেন। তো ভালো লেগেছিল রাজ্জাক সাহেবের মতো লোকের কাছ থেকে শুনে। কিন্তু আমি চলচ্চিত্র সম্পর্কে লেখাপড়া করতাম, পত্রিকা দেখতাম আসার আগে। তো আমাকে সবচাইতে চলচ্চিত্র সম্পর্কে জানার পরে যেটা আকৃষ্ট করলো সেটা হলো চলচ্চিত্র পরিচালনা। আমার মনে হলো যে একজন পরিচালকই একটি চলচ্চিত্রের সমস্ত কিছু। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, পথের পাঁচালী একটি বিখ্যাত উপন্যাস। সে ঔপন্যাসিকের নাম নেই, প্রযোজকের নাম নেই, নির্মাতার নামই পরিচিত। ঋত্বিক ঘটককে বাংলাদেশে এনে তিতাস একটি নদীর নাম করা হয়েছিল। আমাদের একজন সম্মানিত প্রযোজক জনাব হাবিবুর রহমান খান। কেউ কিন্তু বলে না যে হাবিবুর রহমান খানের ছবি, সবাই কিন্তু বলে ঋত্বিক ঘটকের ছবি, তিতাস একটি নদীর নাম। তো এই দেখে আমি আকৃষ্ট হলাম যে চলচ্চিত্র তো সর্বশ্রেষ্ঠ মানুষটি হলো একজন চলচ্চিত্রের পরিচালক। দেখি আমি সেখানেই প্রথম হিট করব, তারপর বাকিটা পরে দেখব। তো সেখানেই হিট করে সম্ভবত আমি সাফল্য পেয়েছিলাম। আপনার প্রেডিকশন বা ইচ্ছা শক্তিটা অনেক বেশি ছিল, সেই জায়গা থেকে আপনি সফল। কিন্তু থাকে না তরুণ বয়স, যুবক বয়সের একটা ভালো লাগা যে আচ্ছা আমি নায়ক হিসেবে পর্দায় অ্যাক্টিং করছি, নায়িকারা আমার সাথে গান করছে, রোমান্টিক সিন হচ্ছে, এবং এটা দেখে আরো অনেকেই মুগ্ধ হবে। এরকম ইচ্ছে কখনো জাগেনি? এরকম ইচ্ছে আমার কখনো জাগেনি। সত্যি কথা বলতে কি, আমি এই সব নাচ গানের ছবি করতে আসিনি। আমার প্রথম ছবি দি ফাদার ছিল। আই ওয়াজ শকড কিছু লোকেদের দ্বারা, এবং এক্সিবিটার্স যারা ছবির প্রদর্শক ছিলেন, তখন তারা প্রাথমিকভাবে ওই কাস্টিং নিয়ে একজন ইংরেজ, সুচরিতা বুলবুল, কি ছবি এগুলো, কোনো ছবি নাকি, এবং আমার প্রযোজকের সামনে বলেছেন রিলিজ হওয়ার আগে কি এই সব ছবি কেন তৈরি করেন, মানে এই সময় এই ছবি চলবে না, কে দেখবে। তো এটা আমাকে হতাশায় ফেলে দিয়েছিল, এবং আমি তখন ওই যে আবার মানে মনের মধ্যে জিদ শুরু হচ্ছিল যখন দি ফাদারের প্রযোজক তৃতীয় দিনে আমাকে তাদের অফিসে ঢুকতে দিলেন না, এবং চন্দনদ্বীপের রাজকন্যার পরিচালক কে ডেকে নিয়ে তাকে দিয়ে ফোক ছবি বানাবেন। তখন আমি বলেছিলাম যে আমি একটু ভেতরে বসি।
তখন বলল, না, আপনি আমাদের গোপন কথা হচ্ছে, আপনি বাইরে থাকেন। সেই যে চলে এসেছিলাম অফিস থেকে, আর যাইনি। আমি ওই ছবির পার্টনার ছিলাম, ওয়ার্কিং পার্টনার। কত টাকা ব্যবসা করেছে, কত টাকা কি করেছে, আই ডোন্ট নো, এখনো আমি জানি না। স্টপ দিস ভালগারিটি। হোয়াট আর্টিস্ট, আপনি কি বলেন? বোঝেন নাই? এটা বাংলাদেশ। বাংলাদেশ থাকে কি আছে? আমার দেশে থেকে আমার দেশে খাবে, আর আমারই দেশের প্রতি অবজ্ঞা। তুমি কি বলে? আপনার দেশকে আমি হেট করি না, কিন্তু সব নোংরামি কেন? আমি কুকুর মা বাবার কথা ভাবি। ও, দুঃখ করো না, মরে যাওয়াটাই নিয়ম। তুমি নিরানন্দ হলে ফাংশনটাই জমবে না, সবকিছু ভুলে যাও। আর হ্যাঁ, তোমাকে আজ বাংলা গান গাইতে হবে। ওহ, আমি পারি না। চারিদিকে ব্রেন গান, স্টেন গান, মেশিন গান, আমি কি গাইবে গান? একজনের অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি যে কত বড় অপরাধ করছি সে আমি জানি। আর এই অপরাধ করতে আমাকে যে কি যন্ত্রণা দিচ্ছে সে তুমি বুঝবে না। আমার কাছে তোমার সমস্ত কথাই কেমন যেন হিয়ালি মনে হচ্ছে, আমাকে খুলে বলো না। আমি আর কোনোদিন যাইনি, তবে তারা ডেকেছিল। পরবর্তীতে যখন ছবি ফ্লপ করে, তাদের সেই চন্দনদ্বীপের রাজকন্যা ফ্লপ করলো না কি যেন, তখন তারা আমাকে ডেকেছিল ছবি বানানোর জন্য। আমি বলেছিলাম না। আপনার কথা রেশ ধরে বলতে চাই, এবং আপনার যে চলচ্চিত্রগুলো আমরা দেখেছি খুবই সমসাময়িক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট অথবা যে আসলে পরিস্থিতির উপরে নির্ভর করে আপনার প্রতিটি চলচ্চিত্রের গল্প নির্মিত হয়, এবং একই সাথে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেন আমাদের যে অস্থিরতা, এবং সেই অস্থিরতার ব্যাপারটা কিন্তু আমরা সময়ে সময়ে দেখেছি পরিবর্তন হয়েছে। এই যে ভেতর থেকে আপনার মানে চলচ্চিত্রের মাধ্যমে আমি আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সব কিছু ফুটিয়ে তুলতে চাই বা মানুষের কাছে তুলে ধরতে চাই, সেখান থেকে কখনো ভয় লাগেনি? মানে প্রথম থেকে যদিও আপনি এভাবেই চলচ্চিত্র করে আসছেন, কিন্তু তারপর একটা ভয় থাকে না? ভয় ছিল না, শুধু ভীত করেছিল। আমার প্রায় অধিকাংশ ছবিগুলোকেই, আমার জীবনের 50টি ছবির মধ্যে 26টি ছবি সেন্সর বোর্ড থেকে দেখে বের হয়েই মেম্বাররা বলেছে ব্যান্ড, ছবিটি প্রদর্শন করা যাবে না। তারপর শুরু হতো দৌড়াদৌড়ি, তদবির, প্রচেষ্টা, স্ট্রাগল করেই প্রতিটি চলচ্চিত্র, অনেক যুদ্ধ, কেঁদেছি, আমার ছেলে মেয়েরা কেঁদেছে। মুক্তিযুদ্ধ ছবি করেছি, দেয়নি। একই দিয়ে আমার কাছে টাকা পয়সাও ছিল না, তো কাঁদছিলাম বসে। তখন ছেলে মেয়েরা বলছিল যে সবাই অন্যান্য ছবি বানায়, তুমি কেন এই সব বানাতে যাও আর কান্নাকাটি করো, কেন এত সব, তোমার কি করার দরকার? তখন আমি তাদের বলেছিলাম যে দেখো, তোমরা তো মুক্তিযুদ্ধ দেখোনি, আমার জীবনে আমার 9 মাস কিভাবে কেটেছে, আমার জীবন পরিবর্তিত হয়ে গেছে, আমি মরে যেতে পারতাম, দর্শন পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু আমার জীবনের সাথে গ্রথিত আছে, এগুলো গেঁথে গেছে। আমি অনেক অসুস্থ হয়েছি, সেই যে তখন যে অসুখ হয়েছিল আমার, সাইনোসাইটিস, পলিপ হয়েছিল নাকে, বৃষ্টি কাদায় ভিজে, এবং অনেক রকমের লো প্রেশার হয়ে পড়ে যেতাম রাস্তায়। তো সেই সব বললাম যে দেখো, আমার জীবনকে, আমার জীবনের থেকে এই মুক্তিযুদ্ধকে বাদ দিতে পারবো না, আমাদের দেশের স্বাধীনতাকে বাদ দিতে পারবো না। কোনো গল্প তৈরি করতে গেলেই আমার মনের মধ্যে ওগুলো আসে, আর না দেখা জিনিস কেউ তৈরি করতে পারে না। আমি দেখেছি ওগুলো, তাই ওগুলো তো ওইগুলো নিয়েই অভিজ্ঞতা থেকে। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সাহেব চ্যানেল আই এর একটি পুরস্কার অনুষ্ঠানে, চ্যানেল আই গত বছর কিংবা এবছরেই বোধহয় আমাকে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার দিয়েছেন। তো সেই সময় তিনি বক্তৃতায় বলছিলেন যে আমি দেখেছি কাজী হায়াতকে, আমি জানতাম না যে তিনি আমার এই সব ছবিগুলো দেখেছেন। তিনি বললেন যে তাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার যে জুরি বোর্ড ছিল, আমি সেখানে ছিলাম।
তো আমি দেখেছি তিনি বললেন যে এত সমস্যা নিয়ে সমস্ত সমাজের সমস্ত সেক্টরে তিনি কাজ করেছেন। প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, তারপর মুক্তিযুদ্ধ, তারপর দেশের দূষিত রাজনীতি, দেশের মেয়েদের নিয়ে ইভটিজিং, নানা ধরনের দেশের যত সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে কাজ করার চেষ্টা করেছেন তিনি, আর সেজন্যই তাকে পুরস্কৃত করা হলো। তখন কিন্তু আমি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ওই কথায় নিজেকে আবিষ্কার করলাম যে হ্যাঁ তাই তো, আমি তো সব সেক্টরে কাজ করেছি, সমস্ত কিছু নিয়েই তো আমি কাজ করেছি। ঠিক তেমনই একটা গল্প নিয়ে তৈরি করলাম ইতিহাস আমার ছেলেকে নিয়ে, যেটি বাংলা চলচ্চিত্রে আরেকটি নতুন ইতিহাস তৈরি করেছে। এদিকে ফেব্রুয়ারি মাস চলে এলো, এবারে বইমেলা বইটা ছাড়তে হবে না? এদেশের ইতিহাস তো অনেকেই লিখেছে, তোরা দেখবি। ওই তুই কি ডাল খাস নাকি রে? স্যার খাই, বাসায় তো ডাল খাই। ব্যাটারা ধরার আগে নাম ধাম জিজ্ঞেস করলো না কেন? স্যার তাহলে ওকে ছেড়ে দিই। ছেড়ে দিই মানে? তাহলে কি করব? আরে মিয়া, তোমার পুলিশে চাকরি দিছে কেডা? তুমি তো পুলিশ না, পুলিশ পুলিশ। কি বলেন আপনি? আমি তো জীবনে ফ্যান্সি ডিল খাই নাই। তোর ব্যাগের মধ্যে পাওয়া গেছে তো। আমি তো ফ্যান্সি ডিল চোখেই দেখিনি। বলুন আমাকে কি করতে হবে? কেন আজিজ বলেনি? বলেছে খুন, কিন্তু টাকা যেটা বলেছে তাতে হবে না। কত লাগবে? 5 লাখ। 5 লাখ? হ্যাঁ 5 লাখ। স্যার, একটি প্রসঙ্গে আমার আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করছে। এই যে বলছিলেন যে সমসাময়িক বিষয় নিয়ে কাজ করতে আপনি পছন্দ করেন, তো দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রের সাথে জড়িত রয়েছেন। আমি বলবো আসলে চলচ্চিত্রই আপনার প্রথম পরিবার, কারণ এখানে সময় দিতে যে হয়তো নিজের পরিবারকেই অনেক বেশি বঞ্চিত আপনাকে করতে হয়েছে। সেই চলচ্চিত্র পরিবারে আমরা কিছুদিন পরপরই নানা ধরনের অসঙ্গতি দেখছি এবং নির্বাচন নিয়ে আসলে যা ঘটে গেল এবং নির্বাচন পরবর্তী যে সিচুয়েশন ক্রিয়েট হলো, সারা বাংলাদেশের মানুষ যে চলচ্চিত্রকে নিয়ে স্বপ্ন দেখতো সেই চলচ্চিত্রই কিন্তু মানে প্রশ্নবিদ্ধ হয়েছে। তো এমন কোনো ঘটনা নিয়ে কি আপনার কাজ করবার ইচ্ছে রয়েছে, যে নিজের চলচ্চিত্র পরিবারের? কাজ করবার ইচ্ছে নাই, তবে কষ্ট পেয়েছি। আর হয়েছে কি, এগুলো সবসময়ই ছিল। চলচ্চিত্র এমন একটি মাধ্যম, জনগণের পছন্দের মাধ্যম। তখন সামাজিক যে গণমাধ্যমগুলো এখন আছে, একেবারে একটা পিন পড়ে শব্দ হলেও সেই শব্দটিকে ক্যাচ করে তারা প্রকাশ করে দিচ্ছে। তো সামাজিক গণমাধ্যমগুলোতে আসছে, আর তাই নিয়ে দর্শকদের আগ্রহ তো সিনেমা সম্পর্কে চিরকালই ছিল, সবসময় ছিল, কিন্তু সবসময় এইভাবে সামাজিক গণমাধ্যম ছিল না, যার ফলে মানুষ তখন এত সহজে জানতে পারতো না। এখনকার ঘটনাগুলো বেশি প্রচারিত হয়। মনে হয় না যে এই ধরনের ঘটনা এর আগে আসলে ঘটতে দেখা যায়নি? এত কাদা ছোড়াছুড়ি হয়েছে, অনেক কিছুই হয়েছে, যেগুলো আমাদের অগোচরে। অনেক কিছু পেছনে ফিরে তাকালে দেখা যাবে এর চাইতে অনেক বড় বড় কিছু হয়েছে, কিন্তু গণমাধ্যমগুলি এত সোচ্চার ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো, গণমাধ্যমগুলি মানে চিত্রালী পূর্বাণী বলতেই এরাই ছিল সিনেমার কথা প্রকাশ করত। এরা সিনেমা বান্ধব ছিল, এরা স্টারদের ভালোবাসত, স্টারদের কোনো বদনাম, স্টারদের কোনো কিছু হলে সেটা প্রকাশ করতো না, বরং তাদের সাবধান করে দিত যে এটি যদি প্রকাশ করা হয় তোমার বদনাম হবে, দর্শক তোমাকে পছন্দ করবে না, তুমি আর এটা করো না। অ্যাকচুয়ালি পজিটিভিটিটাকে তুলে ধরার চেষ্টা করতে এবং নেগেটিভ বিষয়গুলোকে তারা চেষ্টা করতে যেন না ঘটে। এরকম ঘটনা অনেক আছে, বিস্তর আছে। এবারে নির্মাতা কাজী হায়াতের আরেকটি প্রসঙ্গ বলতে চাই, সেটি হচ্ছে কাজী হায়াতের হাতে বাংলাদেশে একজন মান্না তৈরি হয়েছে। কাজী হায়াতের হাত ধরে এরকম আরও অনেক পরিচিত মুখ আমরা চলচ্চিত্রে পেয়েছি, এবং স্পেশালি আমরা যদি ৯৯-এর আম্মাজান চলচ্চিত্রের কথা বলতে চাই, তাহলে অবশ্যই বলবো যে আমাদের বাংলাদেশের কিংবদন্তি শবনম ম্যাম, তার যে অ্যাপিয়ারেন্স ছিল
এবং দীর্ঘদিন পরে তার যে কামব্যাক ছিল দ্যাট ওয়াজ ফ্যাবুলাস, এবং তার না বলা কথার অভিব্যক্তিতে মানুষ অনেক কিছু বুঝে নিয়েছে, এবং ওই চরিত্রটা আসলে ভিন্ন রকম একটা চরিত্র ছিল। আমি জানি না বাংলাদেশে আর কখনো এই ধরনের চরিত্র তৈরি হবে কিনা বা তার আগে কখনো তৈরি হয়েছে কিনা। আমি একটু জানতে চাই এই আম্মাজান চরিত্রটা আপনার মাথায় আসলে কিভাবে বীজ বপন করে? আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, মায়ের হার্টের ডিজিজ ছিল, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র। মাকে লঞ্চের লেডিস কেবিনে বসিয়ে আমি উপরে ছিলাম। তো একটা স্টেশনে এসে, জাংশনই বলা যায়, বড়দিয়া, সেই স্টেশনে এসে প্রায় অধিকাংশ যাত্রী নেমে যায়। সেখান থেকে 1 ঘন্টার পথ থাকে আমাদের লঞ্চ ঘাটে পৌঁছাতে। তো এই সময়ে লেডিস কেবিন থেকে সব নেমে গেছে। আমি ওই যার ফলে ইঞ্জিনের রুমের পাশে এসে অলমোস্ট মাকে পাহারা দিচ্ছিলাম, অসুস্থ মা। তো কিছু সময় পরে দেখি মা চিৎকার করছে, একটা লোককে জাপটে ধরার চেষ্টা করছে, সে দৌড়ে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে আমি তার পেছনে ছুটলাম, কোথায় হারিয়ে গেল লঞ্চের মধ্যেই, আমি তাকে আর পেলাম না। এরপরে আমি ফিরে এসেছিলাম মায়ের কাছে, মায়ের কেবিনে বসেছিলাম। এই যে 1 ঘন্টা সময় লঞ্চে এবং বাড়িতে এসে, আমি কখনো মার সাথে কথা বলিনি, ওই প্রসঙ্গটি নিয়ে আর কথা বলতে পারিনি। দর্শকদের কাছেও প্রশ্ন আমার, আমি কি কথা জিজ্ঞেস করব আমার মাকে, কি বলবো? সেটি আমার জীবনের একটি ক্ষত জায়গা। সেই ক্ষত থেকেই আম্মাজানের সৃষ্টি। অনেকে আমাকে বলেছে, ইউনিভার্সিটির একজন মহিলা অধ্যাপিকা, তিনি আমাকে বলেছেন আপনি ছোট করেছেন মেয়ে জাতকে। না, এটি বাস্তবতা। এবং বাংলার ইতিহাসে এমন অনেক চরিত্র এখনো বিদ্যমান। একটি সন্তান তার মাকে কি জিজ্ঞেস করবে, কি কথা থাকতে পারে? আর সেটাই ছিল আম্মাজান। সেই ছেলেটির দ্রোহ ছিল ভিতরে, আগুনে জ্বলছিল ছেলেটি, সারা জীবন ধরে পুড়েছে। আর সেই পোড়া থেকেই আম্মাজানের গল্প। সবার আগে আমি আমার কোনো লজ্জা নেই, আমার কোনো ভয়ও নেই, কারণ সেদিন খারাপ কিছু ঘটেনি, ঘটতে যাচ্ছিল। কিন্তু আমি কষ্ট, সেই যে কষ্ট আজও আমি কষ্ট পাই। এবং বাংলাদেশের অনেক মানুষের জীবনেই এমন কষ্ট ঘটে, তাদের আমি বলি এটি বাস্তবতা। আর যারা এই দুষ্ট চক্রের সাথে জড়িত, দুষ্ট কর্মর সাথে জড়িত, তাদের অনুরোধ করি, তোমরা এগুলো করো না। আমরা ইচ্ছে করলে সমাজটাকে ভালো করতে পারি, ইচ্ছে করলে আমরা একটা মেয়েকে মায়ের মতো জানতে পারি, সমস্ত মেয়েকে মায়ের মতো জানতে পারি।
এটা আমাদের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। সমস্ত পুরুষদের প্রতি আমার অনুরোধ, মেয়েদের মায়ের মতো যেন কষ্ট দিও না। এবারের প্রশ্নটা একটু ভিন্ন রকম, সেটি হচ্ছে নায়ক হিসেবে মান্নাকে এতটা ব্রেক দেওয়ার কারণ কি ছিল? ব্রেক ঠিক না, মান্না কেন যেন শুরু থেকেই আমার চোখে পড়েছিল। এই যে নতুন মুখে একটা গানের সাথে সে নেচেছিল, যেদিন সমস্ত নতুন মুখের শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হলো। আচ্ছা, তো সেই পরিচিতি অনুষ্ঠানে সে নেচেছিল, খুব ভালো নেচেছিল। ওইটা দেখেই তার প্রতি একটি দৃষ্টি পড়ে যায়, যার ফলে পাগলি ছবিতে প্রথম তাকে কাস্ট করেছিলাম। সেখান থেকে তাকে আমি যখন ছবি বানালাম নিজে প্রযোজনায়, যন্ত্রণা ছবিতে, এর আগের ছবি ছিল ইলিয়াস কাঞ্চনকে নিয়ে দায়িকি ছবিটি সুপারহিট হওয়ার পরেও মান্না এসে এমনভাবে আমাকে ধরলো যে তাকে নিয়ে যেন আমি এর পরবর্তী ছবিটা বানাই। তো যন্ত্রণা ছবি বানিয়েছিলাম। আজ বলতে হয় একজন ব্ল্যাকার, মানে শুক্রবারে তো রিলিজ হলো, তো শুক্রবার বিকেলে ইভিনিং শোতে আমি যখন অভিসার সিনেমা হলে গেলাম, তখন একজন দাড়িওয়ালা ব্ল্যাকার আমাকে এসে বলল, স্যার বাজি বাইরে দিছিলেন স্যার, যদি স্যার এই মন নান নাকি ওই দাড়িওয়ালা সামরা ডারে না নিতেন। তখন ইলিয়াস কাঞ্চনরেও যদি নিতেন তাইলে বাজি মারিয়ে দিছিলেন, এই মন নান রে নিয়ে স্যার ও ভাল লাগে নাই। আর কিন্তু তখন আমার মধ্যে একটি ওই শুরু থেকে চলচ্চিত্রে যেভাবে জিদের তৈরি হয়, সেভাবে একটা জিদ তৈরি হয়েছিল। দেখি না এই ছেলেকে নিয়ে আমি শুরু করব যাত্রা, পথে বাধাগ্রস্ত হয়েছি। ওই ছবিটা আমি অনেক লস করেছিলাম। আমার পার্টনার সেই যে চলে গেল আমেরিকায়, আমার উপর বোঝা চাপিয়ে, দেনার বোঝা চাপিয়ে, সে আর ফিরে এলো না। তো সেই দেনা আমাকে পরিশোধ করতে হয়েছে, অনেক টাকার দেনা ছিলাম, কিন্তু মান্নাকে ছাড়িনি। এরপরে মান্নাকে নিয়ে একটার পর একটা হিট এন্ড ব্লকবাস্টার। এরপরে ছিল দাঙ্গা। দাঙ্গা ওয়াজ এ সুপার ডুপার হিট এন্ড আপনাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে। লাভ স্টোরির কথা, জি, একটি বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের চরিত্র নিয়ে করেছিলাম। মানে এটাও যদি আমি এটাও কেন সিলেক্ট করা হলো? এত নায়িকাদের সাথে কাজ করবার সুযোগ থাকা সত্ত্বেও টেলিভিশনের একটা খুবই সিম্পল চরিত্রের মেয়েকে কেন আপনার পছন্দ হলো? ব্যতিক্রম সবকিছুই করতে চাই জীবনে শুরু থেকে, মানে আলাদা কি বলবো, স্রোতের বিপরীতে হাঁটাই হচ্ছে কাজী হায়াতের কাজ। আসলে ওই স্রোতের বিপরীতে হাঁটতে গিয়ে আমি নিজের ছবি অনেক টাকা লস করলাম। এবারে একেবারে আমার যা ছিল সব শেষ হয়ে গেল, টাকা পয়সা তো গেলই, এবং আমার একটা গাড়িতে চড়তাম, গাড়িটাও বিক্রি করে দেনা পরিশোধ করলাম। তো ভাবলাম যে আবার শুরু করব, আবার শুরু হলো যাত্রা, আবার পথ চলা। আস্তে আস্তে ফিরে ঘুরে দাঁড়ালাম। আমি অনেককে বলতাম যে টাকা গেছে, কিন্তু আমার মেধা তো যায়নি। আমার মেধা আছে, আমি মেধা দিয়ে আবার উঠে দাঁড়াব, চিন্তা করো না। যতবার নিরুৎসাহিত হয়েছি ততবার আমি পথ চলার, আরো দৃঢ়ভাবে চলার শপথ নিয়ে গিয়েছি। স্যার, একেবারেই শেষ প্রান্তে আছি, এবারে বেশ কিছু প্রশ্ন করব, একটু চটপট আমাকে উত্তর দিতে হবে। মান্নার প্রসঙ্গ নিয়ে কথা বললাম, এবারে আমরা চিত্রনায়ক মারুফ প্রসঙ্গে আসতে চাই। আপনি চিত্রনায়ক মারুফ, সে যদিও আপনার সন্তান, কিন্তু চিত্রনায়ক হিসেবে বা একজন অভিনেতা হিসেবে আপনার কাছে
তার মার্কিং যদি জানতে চাই, দর্শক কত দেবেন? মারুফ নিজে বলেছে, আমি খুব খুশি হয়েছি, অ্যাকসেপ্ট করেছি, তার কথাটাই বলতে চাই। আমি অভিনেতা নই, আমি শিল্পী নই। আমাকে যে চরিত্রটা দেওয়া হয় সেই চরিত্রটাকে মনের মধ্যে নিয়ে সেই চরিত্রটা হয়ে কাজ করতে চাই। তো এখানে আমার মনে হয় তার শৈল্পিক গুণাবলী বিবেচনা করা যায়। আর তার শৈল্পিক গুণাবলী যেটা, সেটা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথম ছবি করেই সে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার, ওই বছরের যত সামাজিক সংগঠনগুলো ছিল সেই সব বাচসাস পুরস্কার পেয়েছিল শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। পরবর্তীতে তার সম্পর্কে মূল্যায়ন হলো, তাকে অনেকে ছবিতে নিয়ে তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি, গতানুগতিক ছবিতে অভিনয় করতে নিয়ে গেছে। যেখানে আজকে আমি একটা কথা বলি, শাকিব খানের জন্যে যে গল্পটি তৈরি হলেও সেই শাকিব খানের গল্পটি তৈরি হয়ে শাকিব খানেরকে টাকা কিংবা তার সাথে চুক্তিতে বনিবনা না হওয়ার ফলে, যদি কারোর নাম বলবো না, অন্য বাংলাদেশের যে কোনো নায়ককে নেওয়া হয় তাহলে সেটা দর্শক ভালোভাবে নেবে না। মারুফের জন্যে মারুফের মতো করে গল্প তৈরি করা উচিত ছিল যারা তাকে পরবর্তী ছবিগুলোতে নিয়েছিল, কিন্তু তা করেনি, যার ফলে তাদের ছবিগুলো খুব আশাপ্রদ ব্যবসা করেনি। আমার যেমন অন্য মানুষ যখন একেবারে অশ্লীলতা ছেয়ে গেছে, যখন ভিডিও পাইরেসিতে শেষ হয়ে গেছে ইন্ডাস্ট্রি, তখন অন্য মানুষ, অন্ধকার, এগুলো যুদ্ধ করেও ভালো ব্যবসা করেছে, লাভ করেছে। ইভেন ক্যাপ্টেন মারুফ, তো তার মতো করে আমি গল্প তৈরি করেছি, কিন্তু অন্যরা যখন নিয়েছে তার মতো করে গল্প তৈরি করেনি। এটি হলো আমার মূল্যায়ন। ইতিহাস চলচ্চিত্র নিয়ে যদি জানতে চাই, যে সেখানে মানে মারুফকে নিয়ে ড্রাইভ করার যে একটা সাহস বা শক্তি, সেটা আসলে কোথা থেকে হয়েছিল? নিজের ছেলে বলেই আত্মবিশ্বাসটা অনেক বেশি ছিল, নাকি আপনি আসলে অভিনেতা মারুফকে সেভাবে করে দেখেছিলেন যে না, চরিত্রটা ধরতে পারবে? নিজের ছেলে বলেই, আর আমি কাউকে ওই শিডিউল প্রবলেম ছিল, শিডিউল নিয়ে আমি কারুর শিডিউল নিয়ে কাজ করতে হবে, খাতায় লিখিত যে অমুক মাস থেকে অমুক এই কয়দিন, এই কয়দিন, এই কয়দিন, এই সব, আমি খুব স্বাধীন চেতা পরিচালক ছিলাম চিরকাল, যার ফলে সবসময় আমি কাস্ট না নিয়ে ছবি করেছি। সেই দেখেন দি ফাদার, দিলদার আলী, খোকন সোনা, মনা পাগলা, পাগলি, দায়ীকে, এ পর্যন্ত কিন্তু কেউ সেই যন্ত্রণা, তো এ পর্যন্ত কোনো কাস্টের আর্টিস্ট নিয়ে ছবি করিনি। কারণ হলো তাদের কাছে গিয়ে যে খাতায় লিখে দেওয়া যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এর মধ্যে ছবি শেষ করতে হবে, এমনটা আমি মানে এটা কাজের একটা প্রতিবন্ধকতা তৈরি করে। আর মান্নাও যখন এমনটি হয়ে গেল যে তার খাতায় লিখে শিডিউল নিতে হবে, তার বাসায় গিয়ে বসে থাকতে হবে শিডিউলের জন্যে, তখন কিন্তু তাকে আমি ছেড়ে দিলাম এবং তখন থেকে ইতিহাস তৈরি করলাম। তো আমার চোখের সামনে মান্না আমার একটি শিডিউল কেটে অন্য পরিচালককে দিয়ে দিলেন। আমি বললাম আমার ডেট, বললো যে দে, হয়ে যাবে, পরে হবে। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম না, আর মান্নাকে নিয়ে নয়, মান্না স্টার হয়ে গেছে, বড় স্টার, আমি তার পিছনে ছুটব না, আমি যে পথে ছিলাম সে পথেই থাকি। তার মানে কাজী হায়াতের আত্মসম্মান বোধ এবং নিজের ডিগনিটির প্রতি সবসময় শ্রদ্ধা ছিল।
কথাই তো রয়েছে যে যে নিজেকে নিজে রেসপেক্ট করতে না পারে সে কিন্তু কখনো অন্যের কাছ থেকে রেসপেক্ট পায় না। স্যার, এবারে একটু নায়ক নায়িকা প্রসঙ্গে আবারও আসবো। প্রিয় নায়িকাদের তালিকায় কার নাম সর্বপ্রথমে আসবে? প্রিয় নায়িকা আমি যাদের সাথে কাজ করেছি তারা সবাই ভালো কাজ করেছে। আমি শাবনূরকে ভালো বলবো, মৌসুমীও ভালো কাজ করেছে। মৌসুমী আমাকে অনেক সহযোগিতাও করেছে। যেমন ইতিহাস ছবিতে আজকে মৌসুমীর কথা প্রকাশ্যেই বলতে হয়, ইতিহাস ছবিতে সে একটি পয়সাও নেয়। যখন সে স্টার তখন সে বোনের চরিত্রে, তার এগেনস্টে কোনো নায়ক নেই, সেই চরিত্রে অভিনয় করেছে এবং সে একটি পয়সাও নেয়নি। এমনও গেছে আমার ঘরে শুটিং হতো, সারাদিন মৌসুমী আমার ঘরের মধ্যে শুয়ে আছে, আমি অন্যের শুটিং করছি, মৌসুমীর একটা শটও নেওয়া হয়নি, মৌসুমী তাতে রাগান্বিতও হয়নি। তো এদের আমি ভালো না বেশে করব কি, এদের তো ভালোবাসতেই হয় আর এদের কথাই বলতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে আজ অনেক সময় দিয়েছেন এবং আমি আসলে জানি না আমাদের দর্শক যারা রয়েছেন তাদের সব প্রশ্ন আমি করতে পেরেছি কিনা, কারণ একটা সময়ের মধ্যে সব প্রশ্ন হয়তো করবার সুযোগ আমার হয়নি, কিন্তু তারপরে অনেক কিছু জানবার চেষ্টা করেছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় কাজী হায়াত আমাদের মাঝে বেঁচে থাকুক, এটি হচ্ছে প্রত্যাশা। কাজী হায়াতের অনেক প্রত্যাশা আমি অনেক দিন বেঁচে থাকি মানুষের মাঝে। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ক্যামেরা অ্যাকশন বলতে চাই। অবশ্যই আমরাও আপনার কাছ থেকে নতুন নতুন কাজ চাই। ধন্যবাদ স্যার। দর্শকদের ধন্যবাদ, ধন্যবাদ চ্যানেল 9কে, ধন্যবাদ এই আড্ডায় আমাকে ডাকার জন্য। এর পেছনে যারা কলাকুশলী কাজ করছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনের আড্ডা। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এরকম আড্ডায় বিশেষ অতিথিকে নিয়ে আমি আবারও ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন চ্যানেল 9 এর সাথে। আল্লাহ হাফেজ।